5ই আগস্টের ঠিক 1-2 দিন আগে বাংলাদেশের জামায়াত ইসলামের নিষিদ্ধ হয়ে যাওয়া এবং এর পরবর্তীতে নতুন একটি সরকারের দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব গ্রহণ পরবর্তী সময়ে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য এবং জামায়াত ইসলামের কর্মতৎপরতা, বন্যা পরিস্থিতি সব কিছুতে একটা কর্মচাঞ্চল্য যে অবস্থান আমরা দেখছি, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সঙ্গে। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি নির্বাচিত হওয়ার পর আপনাকে দীর্ঘ সময় আপনাকে রাজনৈতিকভাবে কারাবরণ করতে হয়েছে, কারাগারে ছিলেন এবং কারাগার থেকে মুক্তির পর আপনাকে এক ধরনের অন্তরীণ অবস্থা, বিধিনিষেধ, সর্বশেষ একেবারে আজ থেকে 1 মাস আগে আপনাদের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল, যেটা অবশ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সব মিলিয়ে এখন কেমন লাগছে, কেমন ছিলেন? আপনি ঠিকই বলেছেন এবং দেশবাসী জানে যে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে শুধুমাত্র আল্লাহ তাআলার দিন আমরা এদেশে বিজয়ী করতে চাই, এই অপরাধেই বছরের পর বছর হাজার হাজার মিথ্যা মামলা, নিষ্ঠুর নির্যাতন, রিমান্ড, এমনকি হাজার হাজার নেতাকর্মীদেরকে নির্যাতন করা হয়েছে, আহত করা হয়েছে এবং আমাদের শহীদের সংখ্যা সব মিলিয়ে প্রায় এই সরকারের আমলে প্রায় 5 শতাধিক। এই সরকার বলতে আমরা কি ধরে নিচ্ছি যে বিগত পতিত স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকারের সময়ের কথাই আমরা বলছি। জি। তো এদেশের প্রায় 18 কোটি মানুষের যে স্বপ্ন ছিল একটা নতুন বাংলাদেশ গড়ার, যেখানে মানুষের সমস্ত অধিকার, ন্যায় বিচার, তার প্রাপ্য অধিকার জনগণ পাবে, তার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র, কথা বলার স্বাধীনতা, ভোটের অধিকার, জুডিশিয়ারি, এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন, এভরি সেক্টর অফ আওয়ার সোসাইটি, যেখানে মানুষ যাবে সে যেন তার অধিকারটা পাবে। এটা স্বস্তি, নিরাপদ একটা বাংলাদেশ, কেউ কার উপরে জুলুম করবে না, আমার হক থেকে আমাকে কেউ বঞ্চিত করবে না, এমন একটা বাংলাদেশের জন্যই কিন্তু দেশের মানুষ লড়েছে। বারবার তারা সে অধিকারের জন্য লড়েছে আর তারা ব্যর্থ এবং বঞ্চিত হয়েছে। তবুও 15টা বছর ধরে সকল রাজনৈতিক দল আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবং সেই সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগ আমাদের করতে হয়েছে এবং তারই শেষ ফসল হিসেবে আমাদের এই সাহসী তরুণ বিপ্লবী ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট এই বাংলাদেশ একটা নতুন অভিযাত্রায় তার যাত্রা শুরু করেছে। এটাকে কেউ কেউ বলছেন নতুন বাংলাদেশ, কেউ বলছে মানুষের অধিকার প্রাপ্তির দিক থেকে যেন আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম। এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যারা এই জন্য জীবন দিয়েছেন। বিশেষ করে এই 1 মাসেরও কম সময় প্রায় 1000 ছাত্র জনতা জীবন দিয়েছে। তাদের সকলের জন্য আল্লাহর কাছে শাহাদাত মঞ্জুরের জন্য আমরা দোয়া করছি। হাজার হাজার ছাত্র জনতা হাসপাতালে আহত অবস্থায় কষ্ট পাচ্ছে। আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের নির্দেশে এই প্রায় 1000 শহীদের পরিবারের সঙ্গে আমরা দেখা করার, মিলিত হওয়ার, সহানুভূতি জানাবার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সকল কেন্দ্র নেতৃবৃন্দ ঢাকা থেকে ঢাকার বাইরে আমরা ব্যাপকভাবে সফর করেছি। এই প্রক্রিয়া আমাদের চলছে প্রায় শেষ পর্যায়ে। আর আহতদের চিকিৎসার ব্যাপারে আমাদের সমস্ত সাধ্য নিয়ে আমরা তাদের পাশে আছি। এখন অন্তর্বর্তীকালীন যে সরকার দায়িত্ব পালন করছে এবং ছাত্র জনতাই তাদেরকে দায়িত্বে নিয়ে এসছে। এটাও তো বারবার অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর ইউনূস তিনিও বারবার বলেছেন আমাদের নিয়োগকর্তা ছাত্র জনতা বারবার বলেছেন, তিনি রাইটলি বলেছেন এবং আমরাও তাই মনে করি যে তাদেরই দেওয়া দায়িত্বে এই সরকার আমাদের কাছে কমিটমেন্ট করেছে এবং গোটা নেশনের কাছে তিনি কমিটেড যে একটা অবাধ, নিরপেক্ষ, একটা ক্রেডিবল, পার্টিসিপেটরি, একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য যতটুকু সময় প্রয়োজন পরিবেশ তৈরি করতে। কারণ পরিবেশ বলতে এখানে প্রশাসনের রন্ধে রন্ধে যে দুর্নীতি, যে দলীয়করণ, প্রয়োজনীয় সংস্কার, এটুকু তাকে দিতে হবে। উনি সেটা চেয়েছেন এবং জামায়াত ইসলামীর আমিরের নেতৃত্বে যে ডেলিগেশনকে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন তার সাথে আমরা কথা দিয়ে এসেছি। উনি সহযোগিতা চেয়েছিলেন, আমরা বলেছি আমরা সে সময় এবং সহযোগিতা আপনাকে করতে প্রস্তুত। আমাদের কাছে একটা নতুন ভাবে পরিচিত হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম। এই যে হঠাৎ করে আপনাদের কর্মতৎপরতা, এটা কি আগেও আপনাদের চলতেছিল আমরা জানি নাই, নাকি এখন হঠাৎ করে আপনার কাজে আসছে? না, ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। আপনাকে আমি একটু আমাদের এই কার্যক্রমের
ব্যাপারে একটা ধারণা পাওয়ার জন্য ছোট্ট একটু পেছনে যাবো 2-1 মিনিট। সেটা হলো যে বাংলাদেশ জামাত ইসলামী 4টা দফার ভিত্তিতে কাজ করে এবং সেটা বছরের মানে রাউন্ড দ্য ইয়ার আমরা এই কাজই করি। আমরা যে আজকে নতুন করে কোনো কাজ করেছি বলে জনগণ আমাদেরকে আজকে নতুন দেখতেছে, নট দ্যাট। এটা হতে পারে নতুন পরিবর্তিত বাংলাদেশের রাজনীতির এক শূন্যতায় এবং দেশের প্রচার মাধ্যম, গণমাধ্যম আমাদের সেই কাজগুলোকে জাতির সামনে তুলে ধরার যে দায়িত্ব তাদের আগে ছিল, যে কোনো কারণে হোক, প্রেসারে হোক, নিরুপায় হয়ে হোক, বাধ্য হয়ে হোক, তারা করতে পারেনি। এখন সেই মুক্ত বাক স্বাধীনতা, মিডিয়ার যে স্বাধীনতা তারা ভোগ করার কারণে আমরা হয়তো সেই সুযোগটা অ্যাভেল করতে পারছি। কিন্তু আমরা যে 4টে দফায় কাজ করি, জনগণকে আমরা ইসলামের দাওয়াতটা পেশ করি যে এক আল্লাহর দাসত্বের মধ্য দিয়ে আর প্রিয় নবীর আদর্শ বাস্তবের মধ্য দিয়ে একটা সমাজ গড়তে হবে। এখানেই মানুষের মুক্তি, এটা করলেই আল্লাহকে রব মানা যায়, এটাই আমাদের ইমানের দাবি। আপনারা এই আল্লাহর দাসত্ব মেনে নিন, রসুলের আনুগত্য করুন, এটা আমাদের নাম্বার 1 দাওয়াত। সেকেন্ড হচ্ছে যারা এই দাওয়াতটা কবুল করে তাদেরকে আমরা এই সংগঠনে সংঘবদ্ধ করি, অন্তর্ভুক্ত করি। তাদেরকে আমরা বই পুস্তক, পড়াশোনা, কোরআন, হাদিস, সুন্নাহ, ফিকহ, ইসলামিক লিটারেচার, ইসলামের জীবন দর্শনের বিভিন্ন দিক এবং বিভাগকে মানুষের সামনে আমরা তুলে ধরে তাদেরকে আমরা সংগঠনে সংঘবদ্ধ করে আমরা এদিকে আমরা তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করি, অন্তর্ভুক্ত করি। থার্ড হচ্ছে যে আধুনিক যুগে ইসলাম প্রতিষ্ঠার পথে যতগুলো চ্যালেঞ্জ আছে, এই জাহেলি সভ্যতা, বর্বরতা, সাংস্কৃতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক বিশ্বে ইসলামোফোবিয়া দিয়ে ইসলামকে তারা তথাকথিত এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিজম, জঙ্গিবাদ, মিলিটেন্ট ইত্যাদি নামে যে অপপ্রচার করে, এই চ্যালেঞ্জগুলো ফেস করার জন্য আমাদের ইসলাম যে একটা কালোজয়ী, সকল যুগের চির আধুনিক একটা আদর্শ, সব যুগেই যে এটা মানুষের জন্য শান্তির জীবন আদর্শ, এটার জন্য আমরা পর্যাপ্ত পড়াশোনা করে তাদের তারবিয়াত, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা প্রস্তুত করি। নৈতিক, চারিত্রিক, বৈষয়িক, আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির সব শিক্ষা আমরা তাদেরকে তৈরি করি। এটা হচ্ছে আমাদের থার্ড দফা। চতুর্থ হচ্ছে যে এই যে দাওয়াত, সংগঠনে অন্তর্ভুক্ত করা এবং চারিত্রিক, নৈতিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে একটা যোগ্য মানুষ তৈরি হয়ে যায়। চতুর্থত আমরা তখন এই জনশক্তির মাধ্যমে সমাজসেবা, মানুষের দুঃখ, কষ্ট, অভাব, অনটন, ঝড়, বৃষ্টি, বন্যা, অগ্নিকাণ্ড, অসুস্থ, রোগাক্রান্ত সব মানুষের পাশে যাই। আমাদের কর্মীদের পকেটের পয়সা দিয়ে এভরি মান্থ আমরা একটা বায়তুল মাল গড়ে তুলেছি। সেটা নিয়ে প্রতি মাসেই তার আমাদের যারা সদস্য হয় প্রতি মাসে তার আয়ের শতকরা 5% দিয়ে দেয় এখানে, তাদের একবারে স্পন্টেনিয়াসলি নিজেই দায়িত্ব পালন করে দেয়। আর সাধারণ সুদী সমর্থকরা তো আছে। এটা দিয়ে আমরা যারা যেখানে একেবারে ফ্রম সেন্টার টু ইউনিট, মহানগরী, জেলা, ওয়ার্ড, থানা, গ্রাম, মহল্লায় প্রতিবেশীদের বাড়িদের যার পাশে যে বসবাস করে তাদের পাশে দাঁড়াই। এই যে সোশ্যাল ওয়ার্ক, সমাজ কল্যাণমূলক কাজ, এবং এই সাথে সাথে আমরা রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের, যেটাকে আমাদের বলি রাষ্ট্র বা সরকারের সংশোধন, একটা রাজনৈতিক কর্মসূচি, এবং এখানে এই সরকার পরিবর্তনের জন্য মানুষকে ইসলামের দিকে আমরা আকৃষ্ট করি, জনমত গঠন করি। এবং আমাদের দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির যে সিস্টেমটা সংবিধানে আছে যে এভরি আফটার 5 ইয়ার্স ইলেকশন হবে, জনগণ সরকার পরিবর্তনের জন্য মতামত দেওয়ার সুযোগ পাবে ভোটের মাধ্যমে। আমরা সেই জনগণের ভোটে অংশ নিব। জনগণ যদি চায় সরকার পরিবর্তন হবে, কিন্তু কোনো অস্বাভাবিক পন্থায়, হটকারী পন্থায়, অনিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনে জামাত বিশ্বাস করেন। এটা হচ্ছে আমাদের চতুর্থ কর্মসূচি। তো এই যে সেবামূলক, জনকল্যাণমূলক কাজ আর সমাজ সংস্কারের কাজ, সরকার সংশোধনের কাজ, এটা আমরা 12 মাসই কিন্তু করি, কিন্তু কখনো সেটা দৃশ্যমান হয়েছে মিডিয়ার কাছে। আর আমরা সবসময় ইচ্ছা করে এই জিনিসগুলোকে আনতে চাই না, যে নিজের কাজ মানুষ যদি মানুষকে প্রচার করে সেটা একটা জিনিস। আমি একটা ভালো কাজ করে আমি আবার বলবো ভাই আমি ওনার 1000 টাকা দিয়ে উনি রোগীকে সাহায্য করেছি, এটা ইসলামের নীতি। আপনারা আসলে আগামী রাজনৈতিক পথ চলায় নতুন কোনো কিছু সূচনা করতে যাচ্ছেন কিনা? হ্যাঁ, 5ই আগস্টের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমাদের এখন কথা বলায় কেউ বাধা দিতে পারছে না। আমরা যে ফ্রিডম অফ প্রেস, আমরা সভা সমাবেশ মুক্তভাবে কথা বলার, মানুষের কাছে যাবার যে স্বাধীনতা, যেটা আমরা আওয়ামী ফ্যাসিবাদী যুগে পাইনি, সেটা আমরা এখন পেয়েছি। সেই সুবাদে হয়েছে কি যে আমরা অতি দ্রুত এই সময়টাকে কাজে লাগিয়ে জনগণের মাঝে ছুটে যাচ্ছি। আমরা এই ধরনের 1000 শহীদদের কাছে যেতে গিয়ে প্রতিটি জেলায়
শত শত হাজার হাজার সমাবেশ হয়ে যাচ্ছে, জি। সেখানে আমরা আমাদের তুলে ধরছি। এটাকে অনেকে মনে করছে জামাত হঠাৎ করে রাজনৈতিক ময়দানে এত সরব হয়ে গেল কেন, কিন্তু আমরা কিন্তু আলাদা কোনো পলিটিক্সের জন্য ময়দানে যাইনি। আমরা এই সেবার আদর্শ নিয়ে দাঁড়াতে গিয়ে পাবলিকের কাছে আমরা চলে গেছি, চলে যেতে হচ্ছে। আমরা হাসপাতালে যাচ্ছি, মানুষের বাড়িতে যাচ্ছি, বন্যায় আমরা আমাদের নেতারা ছুটে যাচ্ছি। তো আগে এটা আমাদের বাধা ছিল। আমরা যদি 3-5 জন লোক আমার ড্রয়িং রুমে বসেও কথা বলতাম, পুলিশ এসে বলতো আপনারা নাশকতার ষড়যন্ত্র করছেন, নিয়ে ধরে মামলা দিয়ে দিত। তো সেই বাধাগুলো এখন নেই। এখন বলতে গেলে রাজনৈতিক কর্মীদের কথা বলার সুযোগ, একটা বাধাহীন পরিবেশে আমরা এই সুযোগটা পেয়েছি। সেই কারণে এটা আপনাদের দৃষ্টিতে দেশবাসীর কাছে বেশি দৃশ্যমান হয়েছে। কারণ 15 বছরের মুখে আমাদের কালো কাপড় বাঁধা ছিল, আমাদের হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, এই দিয়েই 15 বছর আমরা কাটিয়েছি। আমরা এখন সেই বাধামুক্ত জীবনে আমাদের রাজনৈতিক কথা বলার এবং প্রেসের স্বাধীনতাটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন এই 1991 সাল, 1996 সাল, 2001 এই সময়টার মধ্যে জামাত ইসলামের জোট রাজনীতির আমরা একটা চর্চা দেখেছি। এখন তো জামাত কোনো জোটে নেই না, এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলাম কোনো জোটে নেই। তো ইসলামী দলগুলোকে নিয়ে একটা জোটের পদধ্বনি শোনা যাচ্ছে। এটা ঠিকই বলেছেন যে বাংলাদেশে ছোট বড় সকল ইসলামী দল এবং সংগঠন, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, কওমি, আলিয়া, দেওবন্দি, তরিকতপন্থী যেগুলো আপনি বলেন, সব ঘরানার ওলামাদের মধ্যে ইসলামী দলগুলোর একটা ঐক্যের আকুতি যেন বেড়ে গেছে আগের চেয়ে, এবং একটা দূরত্ব, মানসিক দূরত্ব কম বেশি আগে থেকে ছিল, কিন্তু এটা ক্রমশ কমে আসছে। এটার পেছনে আমি 2টা কারণ দেখি। একটা তো হচ্ছে যে ইসলামী দলগুলোর মধ্যে সবাই মনে করে যে জামাত ইসলাম হচ্ছে একটা বড় দল, তারা পার্লামেন্ট ইলেকশনে অংশ নেয়, পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব থাকে, রাজনৈতিক ময়দানে আমরা খুব সরব থাকি। সব ইসলামী দলগুলোর মধ্যে আমাদের উপরই বেশি জুলুম নির্যাতন হয়েছে, মানুষ আমাদের নিয়ে বেশি ভাবে, এখানে মানুষ মনে করে জামাত একটা বড় দল। ফলে এই জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান এবং এর আগেও যারা আমাদের আমিরের দায়িত্ব পালন করেছিলেন, তারা সবসময় সকল ইসলামী দলের ঐক্যের জন্য তারা কিন্তু খুব আন্তরিক ছিলেন, ইখলাসের সাথে চেষ্টা করতেন পীরদের কাছে যাওয়া, আলোচনা করা, মত বিনিময় করা, বৈঠক করা, সহানুভূতি জানানো, ছোট ছোট ইখতিলাফগুলোকে দূর করে কী করে কাছে আসা যায়। যে যার যার দলীয় আদর্শ তো ভিন্ন আছে বলেই তো এতগুলো দল, সেটা তার জায়গায় থাকুক, কিন্তু জাতীয় ইস্যুতে, কমন ইসলামী এবং মুসলিম উম্মার ইস্যুতে কোন কোন জায়গায় আমরা মিলতে পারি, এইগুলোকে অ্যাড্রেস করে এখন উভয়ের মধ্যে আলোচনার সূত্রপাতটা হয়েছে এবং অনেকটা অগ্রগতি হয়েছে। এবং জামাত ইসলামী ওই সব ইসলামী দলের সাথে ইন্ডিভিজুয়ালিও বসছে এবং একই সঙ্গে কালেকটিভলিও তাদের সাথে ডেকে মত বিনিময় করেছে, এবং সকলেই অত্যন্ত আন্তরিকতার সাথে ঐক্যের এই সুরে তারা একাত্ম হয়েছেন এবং তারা আহ্বান জানিয়েছেন একে অপরের প্রতি, আমরাও আহ্বান জানিয়েছি। সময় আছে, ছোটোখাটো সামান্য যেসব গ্যাপগুলো আছে ওলামায়ে কেরামের মধ্যে আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা এটুকুও দূর করে আমরা একটা স্থায়ী ঐক্যের দিকে যেতে পারি। এটা যেমন একটা প্রচেষ্টা চলছে, তেমনি আমাদের আমিরে জামাত ডক্টর শফিক সাহেব জাতীয় ঐক্যের একটা আহ্বান জানিয়েছেন। আমি এখানে ঐক্যটাকে দুইটা নেচারের, একটা হলো ইসলামপন্থী দলের ঐক্য, আর একটা হলো জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্য, জাতির কিছু ইস্যু থাকে, আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা, সর্বত্ব, আমাদের সম্পদ, আমাদের নদী, আমাদের পানি, আমাদের ব্যবসা, আমাদের অর্থনীতি, আমাদের স্বাধীনতা, সর্বত্র, সংবিধান, রাষ্ট্রের প্রতি বাইরের কোনো শক্তির অথবা এদেশীয় আধিপত্যবাদের কোনো সেবা থাকে, এতে যেন আমরা পলিটিক্যালি একটা কনসেনসাস করতে পারি। যেমন দুনিয়ার অনেক গণতান্ত্রিক দেশে কিন্তু দল ভিন্ন, কিন্তু ন্যাশনাল ইস্যুতে ওরা এক টেবিলে বসে যায়, চা খায়। আমাদের দেশে এই সুন্দর কালচারটা আজও তৈরি হয়নি, আমরা বসতে পারি না। এই জন্য আমিরে জামাত আহ্বান জানিয়েছেন যে আসেন, আমাদের দলের ভিন্নতা থাকুক, কিন্তু আমরা জাতীয় স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে আমরা একটা জাতীয় ঐক্যের চিন্তা, ইউনিফর্ম থিঙ্কিংয়ে চলে যাই। সেটাও আমাদের আমিরে জামাত জানিয়েছেন। তাতে আমরা সকল দলের মধ্যে বেশ উদার মনোভাব দেখতে পাচ্ছি, কোনো বৈরিতা দেখতে পাচ্ছি না। সেকেন্ড হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্যেরও অনেক সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সেজন্য একটা নির্বাচন সামনে আসছে, যদি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়, তো আমার মনে হয় বাংলাদেশে রাজনীতিতে অনেক মেরুকরণ হবে, অনেক পোলারাইজেশন হবে। নতুন নতুন জোট, নির্বাচন, ভোট, নতুন মেরুকরণ যখন আসবে, আরেকটু সময় ম্যাচিউরড হলে ঐক্যের এই ধরনটা সময়ই বলে দেবে যে কিভাবে ঐক্যের ফরমেশনটা হতে যাচ্ছে। তবে আমরা ঐক্য চাই এবং আমরা ইসলামী দলের ঐক্যের এই মনোভাবকে দারুণভাবে স্বাগত জানাচ্ছি। আমরা দিন রাত আমাদের আমিরে জামাতের নেতৃত্বে
এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। রাজনীতিতে কিছু টার্ম থাকে, অন্যতম একটা বিষয় থাকে যে বড় দলগুলোর কাছে ছোট দলগুলো নিরাপদ কিনা। আপনার কথা থেকে যদি আমি এটাকে কোট করি যে ছোট ছোট রাজনৈতিক দল এখন জামায়াতের কাছে আসতে কতটুকু নিরাপদ বোধ করবে, আপনারা এটাকে আশ্বস্ত করবেন কিভাবে যে আমরা বড় দল তোমাদেরকে গিলে ফেলবো না বা আমরা তোমাদেরকে? আলহামদুলিল্লাহ, আপনি হয়তো মিডিয়াতে দেখেছেন আমাদের আমিরে জামাত যখন ইসলামী দলগুলোকে একদিন একসাথে ডেকেছিলেন, সেখানে উনি একটা বক্তব্য রেখেছিলেন। বলেছিলেন যে এদেশে ইসলামী দলগুলোকে একসাথে এক হয়ে চলার ব্যাপারে যদি জামাত ইসলামীকে কিছু ছাড় দিতে হয়, ছোট হতে হয়, আমাদের ছোট হয়ে আমাদের ছাড় দিয়েও যদি মুসলিম উম্মার ঐক্যে আমরা ভূমিকা রাখতে পারি, আমরা তাও করতে রাজি আছি। তাতে আমার যদি কিছু কমেও যায় তাতে আমরা পিছনে থাকবো না। ফলে এই যে জামাত ইসলামের তরফ থেকে যে উদারতা, মানে আমাকেই ডমিনেট করতে হবে, আমি বড়, মানে একদম বড় ভাই সুলভ আচরণ, দলগুলোর উপরে আমারই কর্তৃত্ব, একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড যেটাকে বলে, এটা জামাত ইসলামী করবে না। এটা জামাত কমিটমেন্ট করেছে। তো সবার মধ্যেই কিন্তু এই মন থাকা লাগবে, নেতৃত্ব মেনে নেওয়ার একটা মানসিকতার প্রয়োজন। আমি এক্ষেত্রে একটু উদাহরণ দিই। সর্বশেষ ভারতের নির্বাচনে এই আপনার ইন্ডিয়া জোট, ইন্ডিয়া জোটের মধ্যে আমরা কি দেখলাম যে ইন্ডিয়া জোটের মধ্যেও ছোট ছোট দল, যেমন মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে মানতে পারতেছে না, এদিক দিয়ে শরদ পাওয়ার, এই যে একটু ছোট 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 জোটের কারণে খুব কাছের থেকে যে কিন্তু তারা ক্ষমতার থেকে একটু দূরে রয়েছে। মানে একেবারে ওই যে আমি যে শুরুতে যে কথাটা বললাম যে আমরা মনের দিক থেকে কিছুটা কাছে আসতে চাচ্ছি, ছাড় দেওয়ার মানসিকতা, সব মিলিয়ে নেতৃত্বের জায়গাটা তাহলে কিভাবে মনে হয় ইসলামী দলগুলোর প্রতি, আলেম ওলামার প্রতি এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে, বড় বড় মুহাক্কিক আলেমের দিনদেরকে কারাগারে আটক করেছে, আমাদের নিরপরাধ নেতাদেরকে ফাঁসি দিয়েছে, আল্লামা সাইদির মতো আলেমকে কারাগারে তিলে তিলে নিষ্ঠুর নির্যাতনে বলতে গেলে হত্যাই করা হয়েছে, এবং এর বাইরে অন্য সব দলের আলেম ওলামারা জেল কেটেছে, নেতারা কেটেছে। এই যে নিষ্ঠুর নির্যাতন কিন্তু ওলামাদেরকে ঐক্যের প্রয়োজনটা তীব্র করে দিয়েছে, তাদের ভেতরে দূরত্ব কমিয়ে দিয়েছে। এই জন্য অনেকে আগে বলতো যে ইসলামী দলের ঐক্য হয় না, এটা একটা কারণ, কে নেতা হবে, কে জোটের প্রধান হবে, এটা নিয়ে কেউ মুখকে মানতে পারা না পারার একটা প্রবলেম আছে। আমার মনে হয় এই 15 বছরের এই জুলুম নিপীড়ন অত্যাচারের যে স্টিম রোলার চলেছে, এতে আমাদের মধ্যে একটা রিয়েলাইজেশন হয়েছে, দলের নেতৃত্বের মধ্যে ওলামাদের মধ্যে একটা উদারতা তৈরি হয়েছে। যার যেখানে যতটুকু ছাড় দিলে হয়, আমার মনে হয় তারা তার জন্য প্রস্তুত হচ্ছে, এটা একটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্প্রতি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন যে জনগণের মনের ভাষা আমাকে বুঝতে হবে, জনগণের সাহিত্য আমাকে পড়তে হবে। আপনারা জনগণের ভাষা বা মনের সাহিত্যটাকে বুঝতে পারছেন? আমরা বুঝতে পারছি। পাবলিক পারসেপশন যেটাকে বলে যে একটা পরিবর্তন পরে জনগণের মনের ভাষা, জনগণের সাহিত্য, জনগণের কবিতা ছন্দ বুঝতে পারার অর্থ হলো জনগণ কি চায়, হোয়াট ইজ হিজ ডিজায়ার, তার হৃদয়ের কথাটা কি, সে বাঁচতে চায়, সে খেতে চায়, তার বাড়ির উপরে, তার ইজ্জতের উপরে, সম্মানের উপরে, অধিকারের উপরে আর কেউ যেন আক্রমণ না করে। দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ পিপল। নিশ্চয়ই ভোটাধিকার, বাক স্বাধীনতা, আমাকে মিথ্যা মামলা দেওয়া হবে না, আমার ছেলে মেয়ে জামাত ইসলামী করি, শিবির করি বলে আমার বিসিএস এ চাকরি হবে না, পুলিশ ভেরিফিকেশন বাদ যাবে, আমার প্রাপ্যতা আমি বঞ্চিত হব, আমার কোনো অপরাধ করিনি আমাকে ধরে নিয়ে মামলা দেওয়া হবে, আমার এরকম রাষ্ট্রের সব জায়গাতে আমার প্রাপ্যটুকু যেন বঞ্চিত করা না হয়। এখন পরিবর্তিত বাংলাদেশে এটি হচ্ছে মানুষের মনের কান্না। এই কান্নাটা আমাদের আমির সাহেব বুঝতে বলতেছেন। এটাই হলো সাহিত্য, মানে জনগণের সাহিত্য, জনগণের সাহিত্য। জনগণ এখন একটা মুক্ত, স্বাধীন, অধিকার নিরাপদ বাংলাদেশ চায়, এটা বুঝতে হবে। এই জন্য উনি বলছেন যে বাংলাদেশের আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক নেতা, তাদের এই ভাষা বুঝে যে অতীত আমরা ফেলে এসেছি, ওই কালো দিনে যেন আমরা আবার ফিরে না যাই, আবার যেন ওই জুলুম, ওই অত্যাচার, ওই মিথ্যা মামলা, ওই হয়রানি, একে অপরে হানাহানি করে এই দেশটাকে যেন আবার আমরা অন্ধকার যুগে না নিয়ে যাই, এটাই আমির জামাত বোঝার জন্য আহ্বান জানিয়েছেন। এবং সবার কিন্তু মনের, এবং আমাদের এই যে তরুণ ছাত্র সমাজ যে আন্দোলনটি যারা নেতৃত্ব দিল, এরা তো এটাই চাইতেছে। দেখেন না, এরা এখন বলতেছে যে আমরা তো নতুন করে আবার আর একটা অত্যাচার, জুলুম, নির্যাতনের সময় ফিরে আসুক, আমরা এটা কেউ চাইবো না। জনগণ যেন এমনভাবে দেশটাকে গড়ার জন্য সময় দেয়, চিন্তা দেয়, এটাই হচ্ছে মানুষের মনের সাহিত্য, এটাই হচ্ছে মনের কবিতা। এটা বোঝা দরকার আছে আমাদের সবার, আমাদেরও বুঝতে হবে। এবং আমাদের আমির জামাত বলেছেন, এটা যে উনি যে সবার জন্য শুধু নসিহত করছেন তা না, এটা আমাদেরকেও মনের ভাষাটা বুঝতে হবে। আমরা জামাত ইসলামী করি, জনগণ কি চায় এটা আমারও বোঝার ক্ষমতা অর্জন করতে হবে। এটা সবার জন্যই, সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের জন্য আমাদের আমির জামাতের এই বক্তব্যটা একটা লেসন,
এই শিক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে।